আমরা ইন্ডিয়ায় টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি না। আমরা শুধু অপেক্ষায় আছি আইসিসি আমাদের ভেন্যুর ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়, তারপর আমরা বাইরে কথাগুলি বলবো। এই একটা টুর্নামেন্ট নিয়ে কোনো থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। অতীতে যেগুলো হয়ে আসছে, যে চাটুকার বৃত্তি, তেল বৃত্তি, আরেকজনের কথায় চলা, বশীভূত হওয়া কিংবা প্রভাবিত হওয়া, এই দিন বদলে গেছে। এখন মুস্তাফিজের এনওসি ক্যান্সেল করা হয়েছে। এখন কোনোভাবে সে আর আইপিএল খেলবে না। তো এই চ্যাপ্টারটা ক্লোজ। আমরা আত্মমর্যাদাশীল একটা জাতি। আমাদেরকে কেউ ছুঁড়ে ফেলে দিবে, কেউ আমাদেরকে চোখ রাঙাবে, অতীতের মতো আমরা কাঠের পুতুল হয়ে থাকবো, এই দিন শেষ। এই টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা মার্চে অনুষ্ঠিত হবো, ফেব্রুয়ারিতে, সেটাতে আমরা পার্টিসিপেট করছি না, কিন্তু পার্টিসিপেট করব তখন যদি শ্রীলঙ্কাতে হয়। আমরা যদি অন্যায় করি এবং সেটা লুকানোর চেষ্টা করি, আবার যদি অন্যায় না করি, আবার যদি লুকানোর চেষ্টা করি, সেটা একটা সন্দেহ জন্ম দেবে। মিডিয়ার কাজ হচ্ছে খুঁজে খুঁজে এগুলো বের করা এবং ফ্ল্যাশ করা। আমাদের সাথে দেশের স্বার্থ, দেশের খেলোয়াড়দের নিরাপত্তা, দেশের মর্যাদা আগে। 10 তারিখের মধ্যে আমরা টোটাল সিনারিও পেয়ে যাবো আমরা আসলে শ্রীলঙ্কা যাওয়ার সুযোগ পাচ্ছি কিনা, নাকি ক্রিকেটটা ওয়ার্ল্ড কাপ টি-20 ক্রিকেটটা বয়কট করতে যাচ্ছি। সিদ্ধান্ত এটাই। শুরুতে আমি আসলে জানতে চাই যে আজকে একটা নিউজ বেরিয়েছে যে আইপিএলে আবারও মুস্তাফিজকে চাচ্ছে বিসিসিআই। এ ব্যাপারে আসলে আপনার জানা আছে কিনা, এটা আসলে কতটুকু সত্য, এরকম কোনো বিসিসিআইয়ের মেইল বিসিবি রিসিভ করেছে? এটা আমি মিডিয়াতে দেখেছি এবং সেখানে একটা প্রতিক্রিয়াও দেখেছি। এই সিদ্ধান্তটা কিন্তু আমরা গতকালকে ফাইনালি দিয়ে দিয়েছি যে মুস্তাফিজের এনওসি ক্যান্সেল করা হয়েছে। এখন কোনোভাবে সে আর আইপিএল খেলবে না। তো এই চ্যাপ্টারটা ক্লোজ। এখন শুধু কথোপকথন হবে। আর পরের গল্পটা হচ্ছে আমরা ইন্ডিয়ায় টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি না। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে আমরা পছন্দ করেছি। এটা আমাদের আইন মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছি বিসিবিকে, তারা সমর্থন দিয়েছে বিসিবির পদক্ষেপকে। তো আমরা ওই লক্ষ্যে এগোচ্ছি এবং আশা করছি যদি বিকল্প ভেন্যু না হয়, তাহলে আমরা যে সিদ্ধান্ত আগে দিয়েছি সেই সিদ্ধান্তে আমরা আছি। এখনও নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা শুধু অপেক্ষায় আছি আইসিসি আমাদের ভেন্যুর ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়, তারপর আমরা বাইরে কথাগুলি বলবো। কিন্তু ভাই, যে কথাটা আসলে ছড়িয়েছে, আপনিও বলছেন যে আপনিও নিউজে দেখেছেন, আসলে কি এরকম কোনো ঘটনা ঘটেছে, মানে তারা আবারও চায় বা বিসিবির কাছে আসলে নত হয়েছে বিসিসিআই? এরকম কোনো অথেন্টিক নিউজ আমাদের কাছে, আমাদের বোর্ড ডাইরেক্টর গ্রুপে বা কোনো মেইল আমি এখনও পাইনি। এটা আমি মিডিয়াতে দেখেছি এবং মিডিয়ার মধ্যেই এটা সীমাবদ্ধ আছে, আমাদের কাছে কোনো কিছু আসেনি। আপনি বলছিলেন যে যেহেতু এখন এটা পুরো ন্যাশনাল ইস্যু হয়ে গেছে, আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয় এবং বিসিবি সবাই একমত হয়েছে, তো সেক্ষেত্রে আসলে দর্শকরা জানতে চায় যে তারা তো আসলে খেলা পাগল, তারা তো খেলাটা দেখতে চায়। তো সেক্ষেত্রে যদি আসলে আইসিসি বিসিবির রিকোয়েস্টে রাজি না হয় বা তারা ভারতেই খেলার জন্য আসলে জোর করে, সেক্ষেত্রে আসলে ভবিষ্যৎটা কী, বা আপনারা অ্যাজ এ বোর্ড ডিরেক্টর হিসেবে আপনারা কী ভবিষ্যৎ দেখছেন? প্রথমত আমরা নিজেকে ভাবতে চাই আমরা আত্মমর্যাদাশীল একটা জাতি। আমাদেরকে কেউ ছুঁড়ে ফেলে দিবে, কেউ আমাদেরকে চোখ রাঙাবে, অতীতের মতো আমরা কাঠের পুতুল হয়ে থাকবো, এই দিন শেষ। এগুলো হবে না। আর যেই দুঃস্বপ্নগুলো দেখাচ্ছে বা এগুলো হচ্ছে এক ধরনের আতঙ্ক ছড়ানো প্রয়াস, যে ওদের সাথে না খেললে, ওখানে না গেলে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। এই সমস্ত জুজুর ভয় দেখে লাভ নেই। কারণ আমাদের একটা হিসাব আছে, হয়তো আমি সব আপনাকে ডিসক্লোজ করবো না। আমাদের একটা ডিফেন্স পলিসি থাকবে এখানে। আর আমরা এমন কোনো দেশ না যে আমাদের কোনো সমৃদ্ধ ইতিহাস নেই। আমাদের কিন্তু 52, 71, 24 আছে। ফাঁকে ফাঁকে আরও গল্প ঘটনার প্রভাব আছে সেখানে। তো আমরা যেটা করতে চাই, প্রথমত আত্মমর্যাদাশীল একটা জাতি হতে চাই, যে আমরা বাংলাদেশ ফার্স্ট। তারপরে গিয়ে আমরা আমাদের প্লেয়ারদের যে নিরাপত্তার ইস্যুটা দাঁড়িয়েছে, সেটা সবচেয়ে বড় প্রায়র। পাশাপাশি প্লেয়ারদের পাশাপাশি আমাদের যে মিডিয়া, আমাদের যে জনগণ খেলা দেখবে, সেখানে গিয়ে দর্শক, আমাদের অর্গানাইজার্স, ডিরেক্টরস বা যা বিভিন্ন অ্যাঙ্গেলে মানুষজন যাবে, তো তাদেরও নিরাপত্তার ব্যাপার আছে। এখন আমি নিরাপত্তা দিলে কয়জনকে দিব? আমরা জানি যে অলরেডি ওই দেশে প্রচুর পরিমাণে পলাতক ফ্যাসিস্ট রয়েছে এবং তারা ক্রিমিনাল, তাদেরকে দেশের পুলিশ খুঁজছে এবং তারা ওয়ান্টেড। তারা ওখান থেকে এসে ক্রাইম করে আবার ওখানে পালিয়ে যাচ্ছে। তো এমন একটা অনিশ্চয়তার মধ্যে তো আমরা কাউকেই দায়িত্ব দিতে পারি না। তার মধ্যে ভিসা জড়িত আছে। মিডিয়া কর্মীরা ভিসা পাবে কি না, তাদের যে ভিসা পলিসি, সেখানে দর্শকরা ভিসা পাবে কি না, তো সব কিছু মিলে তারাও কোনো কিছু ক্লিয়ার করেনি। তো আমি আশা করছি আইসিসির চিঠির পরে সব কিছু একটা ফোকাস থাকবে, কিন্তু সিদ্ধান্ত আমাদের আগেরটাই থাকবে। এই টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা মার্চে অনুষ্ঠিত হবো, ফেব্রুয়ারিতে, সেটাতে আমরা পার্টিসিপেট করছি না, কিন্তু পার্টিসিপেট করব তখন যদি শ্রীলঙ্কাতে হয়। আর আমাদের যে স্ট্যান্ড ছিল অতীত থেকে, শুরু থেকে যেগুলো বলে আসছি, আমাদের বিসিবির 2 দফা মিটিংয়ের পরে, পরবর্তীতে সাজেশনস ক্রীড়া মন্ত্রণালয়ের, পররাষ্ট্র মন্ত্রণালয় জয়েন করেছে, তথ্য মন্ত্রণালয় জয়েন করেছে, এগুলো মিলিয়ে
আমরা যেটা দেখলাম আমাদের সাথে দেশের স্বার্থ, দেশের খেলোয়াড়দের নিরাপত্তা, দেশের মর্যাদা আগে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর আইসিসি কি করবে, আইসিসির একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমরা আমাদেরকে আন্ডার এস্টিমেট করে এভাবে কথা বলা ঠিক না, কারণ আমাদের প্রায় 21 কোটি দর্শক আছে। বাংলাদেশও ক্রিকেটের বড় বাজার। আমরা যদি একটা স্ট্যাটিস্টিক্সে যাই, নর্মালি ভারতের 130 কোটি মানুষ, পাকিস্তানের 21 কোটি, বাংলাদেশের 20 কোটি। এটা একটা হাব। শ্রীলঙ্কার 2.5 কোটি, নেপাল, আফগানিস্তান খুব ছোট ছোট সংখ্যা, অস্ট্রেলিয়ার ছোট সংখ্যা, ওয়েস্ট ইন্ডিজ, যারা দেশগুলি আছে, আফ্রিকা, নিউজিল্যান্ড। তো আলটিমেটলি কিন্তু ক্রিকেটের হাবটা এখানেই। তো এখান থেকে যদি আমাদেরকে বঞ্চিত করা হয়, এটাতে এফেক্টটা পুরো ওয়ার্ল্ড টুর্নামেন্টেই পড়বে। তো আমাদের নিজেদের যদি আমরা ছোটো করে দেখি, বা আমাদের ভিতরে ঘাপটি মেরে থাকা অন্য দেশি এজেন্ট বা অন্য দেশের যারা ফ্যাসিলিটিস পায়, যারা আগে নতজন নীতিতে ছিল, যারা তৈলমর্দন করে চলেছে, যারা ফ্যাসিলিটিস পেয়েছে এবং যারা মুস্তাফিজের পক্ষে দাঁড়ায়নি, ফেসবুকে একটা স্ট্যাটাসও দেয়নি, তাদেরকে দেখা গেছে 3 আগস্টেও অন্য ভূমিকায়। তারা একসময় ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্টের জন্মদিনে পালন করেছে। যখন বেগম খালেদা জিয়া জেলখানায় ছিলেন, তখন জেলখানার সময় তার কোনো সহানুভূতি আমরা দেখি নাই। তো এরা আবার সামনে চলে আসছে, এসে তারা ভ্রাম্যমান ফ্যাসিস্টের ভূমিকাটা পালন করছে। আর কিছু কিছু মন্তব্য আমরা পাচ্ছি, কমেন্ট দেখতে পাচ্ছি, যেগুলি নাম উল্লেখ করতে চাই না, অত সময়ও নেই, কারণ আমরা কাজের লোক আছি, কাজের মধ্যে আছি, কাজ নিয়ে থাকছি। তো শুধু বলবো, বিসিবিতে 25 জন ডাইরেক্টর আছে, বাকি সারা দেশে হচ্ছে 26 নম্বর ডাইরেক্টর। তো 26 নম্বর ডাইরেক্টর যে কোনো কিছু বলতে পারে, তবে সেটা যদি মার্জিন ক্রস করে, সেটা আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। কিন্তু আমরা জানি যে এটাতে আসলে আমাদের অত সময় এখন হাতে নাই। আমাদের সারা দেশে খেলা ছড়াতে হবে, একটা ফেস্টিভ মুডে থাকতে হবে, এবং T20 ওয়ার্ল্ড কাপ ছাড়াও পৃথিবীতে অনেক খেলা হবে। T20 ওয়ার্ল্ড কাপ কিন্তু এমন না যে এটা না খেললে বাংলাদেশে 5,000 লোক নিহত হয়ে যাবে, অস্ট্রেলিয়ার 30,000 লোক আত্মহত্যা করবে, এরকম কিছু না। যেহেতু আমাদের আত্মমর্যাদার ব্যাপার, নিরাপত্তার ব্যাপার, এবং আমাদের একটা রিকোয়ারমেন্ট আছে, সেটার উপর আমরা স্ট্যান্ড স্টিল। তো সেই হিসাব করে আমরা আসলে এগুচ্ছি, কারণ বিসিবিতে আমরা বসি, আমরা কথা বলি, আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলি। তো আমরা আসলে ইনফ্যাক্ট যে বস্তুত যে ঘটনা ঘটে, সেগুলো আমরা একটা অংশ সলিড, যেটা মিডিয়াতে আমরা ফ্ল্যাশ করি বা মিডিয়াকে জানিয়ে দিই। কারণ আমরা সবসময় চাই, এই বোর্ড সবসময় চায়, বোর্ডের সাথে সাথে মিডিয়া সংশ্লিষ্ট থাকবে। না, ব্যক্তিগতভাবে খুব চাই, কজ আমি গত 25-30 বছরের ক্যারিয়ারে সবসময় মিডিয়া বান্ধব ছিলাম। এবং বিসিবি ঢোকার পরে এসে পূর্বাঞ্চলের মাটি চুরি যখন ধরলাম 6-7 মাস আগে যে ঘটনাটা ঘটেছে, তো তখন আমি আমাদের ডিরেক্টরকে বলেছি, আপনারা মিডিয়াকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং ভয় পাবো তখন আমরা যদি অন্যায় করি এবং সেটা লুকানোর চেষ্টা করি। আবার যদি অন্যায় না করি, আবার যদি লুকানোর চেষ্টা করি, সেটা একটা সন্দেহ জন্ম দেবে। মিডিয়ার কাজ হচ্ছে খুঁজে খুঁজে এগুলো বের করা এবং ফ্ল্যাশ করা, এটাও তাদের কাজ। আর আমাদের কাজ হচ্ছে তাদের কাজকে ইজি করে দেয়া। তো সুতরাং আমি মনে করি বাংলাদেশের মিডিয়াও বাংলাদেশ ক্রিকেটের পক্ষের সবচেয়ে বড় শক্তি একটা। তো আমরা কেন একসাথে কাজ করবো না? এবার যদি বাংলাদেশ না খেলে ওয়ার্ল্ড কাপে, আইসিসি যদি না মানে, সেক্ষেত্রে ব্যান হবে, রাজস্ব পাবে না, এরকমও প্রচলিত আছে যে 90 to 95% বিসিবির টাকার আসি আইসিসি থেকে। তো এই ব্যাপারে আসলে আপনি যদি ক্লিয়ার করেন। আমি তো বিসিবিতে 3 মাস আছি, এই 90 to 95% টাকার হিসাবটা কোথা থেকে আসলে আমি ঠিক জানি না। তো এরকম এটা মন গড়া তথ্য এটা। আর যদি তারা ফিনান্সিয়ালি আগে থেকে ইনভলভ থাকে বা বেনিফিশিয়ারি থাকে, বা তারা টাকাগুলো হাতায় আগে থেকে, তাহলে তারা হয়তো ভালো জানে। তো আমরা এখনও এই ব্যাপারে যে স্টাডি আমাদের আছে, একটা টুর্নামেন্ট, এই একটা টুর্নামেন্ট নিয়ে কোনো থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। বরঞ্চ আমরা ভবিষ্যতে যে আরও সারা জীবন যে খেলবো, সেটা ভিত্তি তৈরি করতে হবে শক্তিশালীভাবে, যেন আমাদের আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা মানুষের মাঝে টিকে থাকতে পারি, আমাদের ক্রিকেট জন্য গর্ব করে বলতে পারি বাংলাদেশ আসলে নতজনের কোনো জাতি না। আমরা সত্যের পক্ষে আছি, ন্যায়ের পক্ষে আছি, কারো দাদাগিরি মোড়লগিরির পক্ষে আমরা নাই। এবং অতীতে যেগুলো হয়ে আসছে, যে চাটুকার বৃত্তি, তেল বৃত্তি, আরেকজনের কথায় চলা, বশীভূত হওয়া কিংবা প্রভাবিত হওয়া, এই দিন বদলে গেছে এখন বাংলাদেশ এখন তার স্বাধীন চেতা মনোভাব নিয়ে চলবে, যেটা যৌক্তিক, যেটা দেশের পক্ষে যাবে, দেশের মানুষের পক্ষে যাবে এবং দেশের ক্রিকেটের পক্ষে যাবে, সেটা বিসিবি করবে ইনশাল্লাহ। ভারতীয় মিডিয়া যে নিউজগুলো দেখছি, বিশেষ করে দর্শকরা অনেক বেশি বিভ্রান্ত হচ্ছেন যে বাংলাদেশ হয়তো বা ব্যান হয়ে যাবে বা খেলতে পারবে না ওয়ার্ল্ড কাপ। এই ব্যাপারে আসলে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে। না, এরকম ব্যান হওয়ার কোনো রেকর্ড অতীতে আমি দেখি না যে একটা T20 ওয়ার্ল্ড কাপ না খেলে ব্যান হয়ে যাবে। এটা তাদের একটা প্রোপাগান্ডার অংশ, এটা আমরা জানি। অনেক সময় প্রচারে প্রসার বলি, আবার কিছু কিছু সময় প্রচারে প্রেশার হয়ে যায়। তো আমাদের জনগণ বা একটা অংশ হয়তো সে প্রচারের কারণে প্রেশারে পড়ে গেছে। বাট আমরাও তাদের ভয় কাটানোর জন্য রেগুলারই কথা বলছি, এবং ওনারা যেন যেহেতু তারা ক্রিকেট লাভার, ক্রিকেট ফ্যান, তাদের উৎকণ্ঠা থাকাটা স্বাভাবিক। সেই উৎকণ্ঠাটাকে প্রশমিত করার জন্য কিন্তু আমরা নিয়মিত প্রেসে আছি, অন্তত আমি নিজে যাচ্ছি, যেন
হতোদ্যম না হয়। স্বাভাবিকভাবেই আমরা যেভাবে জানবো, আমরা যেভাবে সিদ্ধান্ত নেব, দেখেছি, যেটা বুঝবো, সেটা যাতে সাধারণ মানুষ নাও জানতে পারে, ওই তাদেরকে আশ্বস্ত রাখা, তাদের সামনে সলিড উপস্থাপনাটা করা আমাদের মূল কাজ। অন্য অন্য দেশের মিডিয়া কী প্রোপাগান্ডা চালালো, তারা এগুলো তাদের অভ্যাসে পরিণত করেছে। এটা আমরা গত 1.5 বছর ধরে দেখতে পাচ্ছি। এই বাংলাদেশ না খেয়ে মরল, এই বাংলাদেশে এই হয়ে গেল, এই বাংলাদেশে ওই হয়ে গেল। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, কারণ এই একটা বৈপ্লবিক রেভলিউশনের পরে ওইভাবে পুনর্গঠনটা হয়নি। দেশে মানুষ বেশি, সমস্যা বেশি, সেগুলো হয়তো তারা ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কিন্তু দেশপ্রেমের ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ আছে। যারা দেশের বাইরে পালিয়ে গেছে বা দেশের বাইরে না পালাতে পারে, যে ফ্যাসেটগুলো বাংলাদেশে এখনও বিরাজমান আছে, তারা হয়তো ক্রিকেটে ঢুকতে চায় নতুন মোড়কে, নতুন রাজনৈতিক দলের মোড়কে, তাদের অতীত পরিচয় ঢেকে। সেদিকেও আমাদের দৃষ্টি আছে। কে অতীতে কী করেছে, 3 আগস্ট কে মিটিং করেছে কোথায়, তার আগে ফ্যাসিস্টের জন্মদিন করেছে, তার আগে তার বিয়েতে বেগম খালেদা জিয়া গিয়েছিল, তার আগে বেগম জিয়া যখন জেলে ছিলেন তখন তার কোনো বিবৃতি বা কোনো অনুভূতি দেখিনি। বেগম জিয়া যখন বিদেশ যেতে যাওয়া হচ্ছিল না, তখনও তাদের কোনো প্রতিক্রিয়া দেখিনি। হঠাৎ করে দেখি বেগম জিয়া সুস্থতা কামনা করা হচ্ছে, এবং তার সাথে আমাদের দলেরও, আমি যদি বিএনপির রাজনীতিক সমর্থক একজন, আমি দেখতে পাচ্ছি সেই ফ্যাসিস্টের খপ্পরে আমাদের দলের লোকজনও পড়েছে। তো এটা একটা মোহগ্রস্ততা বা অজ্ঞতা, এটা একদিন কেটে যাবে। আপনি যখন কেউ নিজেকে জ্ঞানী মনে করে, তখন সে কিন্তু জ্ঞানী ভেবে ফেলে। তখন সে ভুলে যায় জ্ঞানী লিখতে কি মূর্ধন্য ইউজ হয় নাকি দন্তন্য ইউজ হয়। তো আমরা দন্তন্যতে আছি ইনফ্যাক্ট। আপনি বলছিলেন যে বিএনপি রাজনীতির সাথে আপনি আছেন, সক্রিয় রাজনীতিও করছেন। জনাব তারেক রহমানের আসলে এই ইস্যুটাতে, যেহেতু এটা এখন একটা ন্যাশনাল ইস্যু, এই ইস্যুতে তার মতবাদ বা তার মতামতটা কি, তিনি আসলে কীভাবে ব্যাপারটাকে দিচ্ছেন? না, ওনার সাথে তারেক রহমান সাহেবের সাথে তো আমাদের বেগম জিয়ার মৃত্যুর পরে আমাদের বোর্ড থেকে একটা গ্রুপ গিয়েছে জানাজায় অংশগ্রহণ করার জন্য। এটা আমাদেরকে বলা হয়েছিল বোর্ডের গ্রুপ থেকে যে আমরা জানাজায় যাব। আমি তো এমনিতে গিয়েছি, যাবই। আর তার পরবর্তীতে তারেক রহমান সাহেব উনি আসার পরে ওনার সাথে বিসিবির কর্মকর্তারা বৈঠক করেছেন এবং কথা বলেছেন, যেটা ডিসক্লোজ করেননি তারা, যে কোনো কারণেই হোক, হয়তো উনি নিজেই করবেন কোনো এক সময়। কারণ তারেক রহমান সাহেব ক্লিয়ার মেসেজ দিয়েছেন, অতীতে খেলাধুলা, গান বাজনা বা বিনোদনে কোনো রকম রাজনৈতিক সম্পৃক্ততা ছাড়া এটার অধিকার রাখতে হবে। কারণ এতে মানুষের মননশীলতার বিকাশ ঘটে। শুধুমাত্র গান পড়াশোনা করেই কিছু হবে না, শুধুমাত্র ধর্মকর্ম না, সঙ্গে অনেকেও থাকতে হবে, সবই থাকতে হবে। যেখানে যেখানে যে ভালো করবে সেখানে প্রায়োরিটি দিতে হবে। আর আমি গিয়েছিলাম শোক বইতে স্বাক্ষর করতে। সেখানে স্বাক্ষর করার এক পর্যায়ে তিনি একটা মিটিংয়ে ছিলেন, ঢাকা 17 যেহেতু নির্বাচন করছেন। ওই মিটিং থেকে বের হওয়ার পরে আমার সাথে ওনার দেখা হয়। উনি আমাকে জিজ্ঞেস করলেন, কি আসিফ, কী খবর? আমি বললাম ভালো। প্রথমে আমি সালাম দিয়েছিলাম, তারপরে প্রেসে বাইরে আসলাম। বাইরে এসে প্রেস আমাকে বললো কিছু কথা, তখন আমি বেগম জিয়ার সাথে কিছু স্মৃতি শেয়ার করলাম, ওনার সাথে কথা হয়েছে বললাম, এবং T20 স্ট্যান্ড নিয়ে বললাম। তো তারেক রহমান সাহেব একজন, ওনার ছোটো ভাই আরাফাত রহমান কোকো, যখন আমরা 2004 সালে অসহায় হয়ে যাই ঢাকা স্টেডিয়ামে, বর্তমান যেটা 1 নম্বর স্টেডিয়াম বলে, সেখানে ফুটবল চলে, সেখানে যখন আইসিসির পরিদর্শক দল আসলো, তারা মাটি উইকেট কুপিয়ে দিয়ে চলে গেল, তখন আমরা ব্যর্থ মনোরথেই বেসিক্যালি মিরপুরকে বাছাই করি, এবং মিরপুরের স্টেডিয়ামটা আরাফাত রহমান কোকো নিজে, আমরা থেকে অনেকেই ছিল, তাদের অনেকে এখন আছেন, সেই স্টেডিয়ামটাকে দাঁড় করানো হয়েছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন, প্রত্যেকটা ক্রিকেট স্টেডিয়ামের একটা আলাদা থাকে, স্ট্রাকচার থাকে, যে উত্তর দক্ষিণ, প্রেস বক্স, প্যাভিলিয়ন, তাই না? কিন্তু মিরপুরটা দেখবেন উল্টা, প্রেস বক্স, প্যাভিলিয়ন পাশাপাশি, তাই না? তো এটা খেলাটা হচ্ছে এমনি। তো আমরা যেটা করি, ওই স্টেডিয়াম ছিল ফুটবলের, আর এই মতিঝিলের যে স্টেডিয়াম সেটা হচ্ছে ক্রিকেটের। কিন্তু তারপর আমাদের এটা মেনে নিতে হচ্ছে। তো আশা করছি ভবিষ্যতে যে ক্রিকেট স্টেডিয়ামগুলো হবে বা ফুটবল স্টেডিয়ামগুলো, সেগুলোতেই যে খেলার জন্য তৈরি সেগুলো করা হবে। তো তারেক রহমান সাহেব খেলাধুলার ব্যাপারে ইন্টারেস্টেড। ওনার কিছু ভিডিও ইদানিং সোশ্যাল মাধ্যমে দেখা যাচ্ছে, উনি নিজেও ক্রিকেট খেলছেন। তো এবং উনি এই পর্যায়ে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের কর্ণধার, অধিপতি, এবং তিনি নেতা, এবং তার অনেক বড় সমর্থক গোষ্ঠী রয়েছে, এবং ওনার আন্ডারে আমরা বিএনপির সমর্থক হিসেবে বিএনপিকে সাপোর্ট করে যাচ্ছি। আর আমার যে রাজনীতি, সেটা হচ্ছে আমি আসলে বেগম জিয়ার কমান্ডে চলতাম। তো ওনার সাথে আবার দেখা হওয়ার কথা ছিল, উনিই বলেছিলেন, তা এখন আর দেখা হয়নি। বাট ওনার নির্দেশ ছিল আমি যেন গান গাই। এটাও উনি বলেছিলেন যে তুমি তোমার কাজ করো, ওরা ওদের কাজ করুক, কোনো একদিন আমাদের দেখা হবে, অবশ্যই তোমার প্ল্যানগুলো আমাকে বলবা, কারোর সাথে ডিসক্লোজ করবে না, আমি তোমার কাজগুলি করব। তো এখন আর ওনার সাথে কথা হয় না। হয়তো কখনও এই স্বপ্নগুলি ওনার, বেগম জিয়ার সাথে যে প্রতিশ্রুতি আমার ছিল, বা উনি যেই আদেশটা আমাকে দিয়েছিলেন, সেটা হয়তো শেয়ার করার সুযোগ একদিন আসবে। কালকেই যে কিছু হয়ে যাবে
আগামীকালকেই সব কিছু হয়ে যাবে সেটার জন্য আমি মোটেও আবেগতাড়িত না, তাড়াহুড়োও নেই আমার। আমি অপেক্ষা করছি, ভালো কিছুর জন্য সময় লাগে, সময়টা আমি নিচ্ছি। একটু সময় নিয়ে নিচ্ছি যেহেতু আসলে অনেক ইস্যু। আরেকটা ব্যাপার জানতে চাই যে আইসিসির পক্ষ থেকে যে চিঠিটা পাঠানো হয়েছে সেই চিঠিটাতে আসলে কী ছিল বা সেটা যদি আসলে শেয়ার করা যায়, কারণ সেই চিঠিটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। চিঠিটাতে ক্যাজুয়ালি লেখা ছিল আর কি, যে আমাদের কি কি সমস্যা ওখানে হচ্ছে তারা সেটা সমাধানের চেষ্টা করবে। তো ওই চিঠিটা পড়ার পর আমরা বুঝতে পারছি যে আমাদের যে গুরুত্বটা, আমরা যে গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তাদেরকে, সেটা তারা বোঝেনি। এই কারণে পরবর্তীতে আমরা আজকে আরেকটি মেল করেছি গুরুত্ব বোঝানোর জন্য, যে আমাদের এই সমস্যা মেজর প্রবলেম, যে কারণে আমরা ইন্ডিয়াতে খেলবো না, কিন্তু আমরা শ্রীলঙ্কাতে খেলবো। এটি হচ্ছে চিঠি এবং চিঠির প্রত্যুত্তর। তো সেক্ষেত্রে গতকালকে একটা মিটিং হয়েছে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির, আপনিও সেখানে ছিলেন। তো সেই মিটিংটাতে আসলে যদি একটু শেয়ার করা যায় আমাদের সাথে যে সেই মিটিংটায় কী আলোচনাটা হয়েছে, যদি আমরা সেটা অনেকটাই জানি, কিন্তু ধরেন যে অনেক ক্ষেত্রে যেটা হয় যে এরপরেও কিছু ইফস অ্যান্ড বাটস চলে এসেছে, তো সেই ক্ষেত্রে আসলে আপনার মন্তব্যটা জানতে চাই। না, আমরা সেখানে ডাইরেক্টরদের মধ্যে প্রায় 23 জন উপস্থিত ছিলেন। ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা সবসময় থাকেন তারা ছিলেন সেখানে। আমরা যে বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাতে স্ট্যান্ড রাখার জন্যই আমাদেরকে বলা হয়েছে। আমরা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। আর এই ফাঁকে আমরা আলাপ করেছি যে আমাদের বিকেএসপিতে যেই তদবির বাণিজ্য চলে, অরিজিনাল প্লেয়াররা ঢুকতে পারছে না যে কোনো সেক্টরেই। আর দিক থেকে আমাদের এই ক্রীড়া মন্ত্রণালয়ে যে আসিফ মাহমুদ থাকাকালীন সময় যে আমাদের 150 সিনথেটিক টার্ফ দেওয়ার কথা, আমি তো আমার কথাই বলবো। তো 150 সিনথেটিক টার্ফ দেওয়ার কথা আমাদের ক্রীড়া মন্ত্রণালয় এনএসসির মাধ্যমে, সেটার কি আপডেট, পাশাপাশি ইয়ার ক্যালেন্ডারটার কি আপডেট, এবং আমরা ক্রিকেট বোর্ড কিভাবে এগোতে চাচ্ছি বা ওনার কোনো সাজেশনস আছে কিনা, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আর ওই ব্যাপারটা যেটা T20 ওয়ার্ল্ড কাপ, ওইটার ব্যাপারে আমরা ঐক্যমত সিদ্ধান্ত প্রথমেই নিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় যে ভাইয়া, মানে আমরা বা দর্শকরা, আমরা সাংবাদিকরা কিংবা যারা ক্রিকেট ফ্যান রয়েছে তারা আসলে মানে একদম ফাইনাল কলটা কবে জানতে পারবে, মানে সেটা শ্রীলঙ্কায় বাংলাদেশ T20 ওয়ার্ল্ড কাপ খেলছে, আমি যদি স্পেসিফিকভাবে বলি। ওদেরও তো মানুষজন আছে এই দেশে, ওদের মানুষজনের কথা বলছে, আমরা আমাদের স্ট্যান্ড থেকে কথা বলছি। আর বুলুল হয়তো বিভিন্ন সময় আইসিসিতে বিভিন্ন সেক্টরে কাজ করেছেন, তো ওনার একটা পার্সোনাল একটা যোগাযোগ আছে। তো এগুলো হচ্ছে ভার্বাল হিসাব। তা আমরা আশা করছি 10 তারিখের মধ্যে আমরা, আজকে যেহেতু 8 তারিখ হয়ে গেল, 10 তারিখের মধ্যে আমরা টোটাল সিনারিও পেয়ে যাবো আমরা আসলে শ্রীলঙ্কা যাওয়ার সুযোগ পাচ্ছি কিনা, নাকি ক্রিকেটটা ওয়ার্ল্ড কাপ T20 ক্রিকেটটা বয়কট করতে যাচ্ছি। সিদ্ধান্ত এটাই। এর বাইরে আসলে কোনো সিদ্ধান্ত আর কোনো সুযোগ নেই, কারণ এরকমও তো শোনা গেছে যে 7 দিন পরে যদি সিদ্ধান্ত চেঞ্জ হয় সেক্ষেত্রে কোথাও কোনো সিদ্ধান্ত চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। কোনো সুযোগ, বোল্ড অ্যান্ড বিউটিফুল না। মানে সেক্ষেত্রে বাংলাদেশ যদি মানে ভারতেই খেলতে যেতে বলে আইসিসি, সেক্ষেত্রে বয়কট। এটাই তো বারবার বলছি, বাংলাদেশ যাবে না, বাংলাদেশ গেলে শ্রীলঙ্কা যাবে। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। ক্রিকেট ফ্রেন্ডসিকে ধন্যবাদ। ক্রিক ফ্রেন্ডসির জন্য একটা শুভকামনা থাকলো। আমার ক্রিকেট ফ্রেন্ডসি খুব ভালো লাগে, তাদের নিউজ করার স্টাইল এবং এই যে অস্থির মিডিয়া জগতে ক্রিকেট ফ্রেন্ডসি একটা লাইট। আপনার ক্রিকেট ফ্রেন্ডসির সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই।